নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। আমি গণিত কেয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। 2024 সালে নতুন কারিকুলাম ছিল, তাই যেহেতু নতুন কারিকুলাম চেঞ্জ হয়েছে, 25 সাল থেকে তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি পাঠিত হবে। এই বই থেকে প্রতিটি অধ্যায় ভিত্তিক ক্লাস আমার চ্যানেলে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো নিয়মিত করবে। তো চলো কথা না বাড়িয়ে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করি। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, আমাদের গণনার জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন প্রাচীন যুগের মানুষেরা আবিষ্কার করেছিল। সেই থেকে বস্তু এবং জিনিস গণনার জন্য আমরা বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করে থাকি। আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা বলতে এই যে প্রতীক বা চিহ্নগুলোকে আমরা বুঝিয়ে থাকি। মূলত স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে 10টি আমাদের অঙ্ক আছে, এগুলোকে সাধারণ সংখ্যা বলে, স্বাভাবিক সংখ্যা বলে। তো স্বাভাবিক সংখ্যা কি আমরা গণিতের ভাষায় একটু আলোচনা করব। তো চলো আমরা স্বাভাবিক সংখ্যা কি বোর্ডে লিখি। স্বাভাবিক সংখ্যা 0 থেকে বড় সকল অঙ্ককে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে। তো দেখো বন্ধুগণ, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 0 থেকে অবশ্যই সংখ্যাগুলো বড় হবে। যেমন 0 থেকে বড় কি 1, 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আমরা বলি। দেখো, স্বাভাবিক সংখ্যা আমরা সাধারণত 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ককেই বুঝিয়ে থাকি। বন্ধুরা, আজকে আমরা যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ বিষয়ে আলোচনা করব, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 1 থেকে আলোচনা করব। তো চলো আমরা বইয়ের 1 নং পৃষ্ঠায় কি আছে সেটা একটু দেখে নিই। তো দেখো, বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা, অঙ্কপতন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো চলো এই অধ্যায়ে আমরা কি কি শিখব তা একটু পড়ি। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা আমরা যা শিখবে, অঙ্কপতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে, মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে, 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্য যাচাই করতে পারবে, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয় করতে পারবে। তোমরা আগেই
পঞ্চম শ্রেণীতে লসাগু গসাগু নির্ণয় করা শিখেছ, এখানে তার একটু বিস্তারিত আলোচনা আমরা করব। এছাড়াও ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সমীকরণের গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা এখানে সমাধান করব। তো চলো প্রথমে আমাদের 1.1 অঙ্কপাতন কি? অঙ্কপাতন আসলে অঙ্কপাতন জিনিসটা কি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তো অঙ্কপাতন নীতি হচ্ছে অঙ্কপাতন হলো কোনো সংখ্যাকে অঙ্ক ব্যবহার করে লেখা। দেখো আমি আবার একটু তোমাদেরকে পড়ে শোনাই। অঙ্কপাতন নীতি হচ্ছে অঙ্কপাতন হলো কোনো সংখ্যাকে অঙ্ক ব্যবহার করে লেখা। দেখো আমাদের দুইটা জিনিস এখানে জানতে হবে, সংখ্যা কি এবং অঙ্ক কি। তোমরা পঞ্চম শ্রেণী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে অঙ্ক কি শিখেছ, তবু আমি একটু বলে রাখি। 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। আর সংখ্যা কাকে বলে? এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। যেমন 1 0, দেখো 1 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, কিন্তু 1 আর 0 মিলে যে জিনিসটি গঠন করছে সেটি হচ্ছে আমাদের সংখ্যা। আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন 9 9, দেখো 9 একটি অঙ্ক, এই 9ও কিন্তু একটি অঙ্ক, কিন্তু তারা পাশাপাশি বসে একটি সংখ্যা প্রকাশ করেছে। তো আমাদের অঙ্কপাতন নীতি আমরা বুঝলাম। আমরা এখন বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে একটু আলোচনা করি। তো বন্ধুরা দেখো বইয়ের 1.2 এর বন্ধুরা দেখো আমাদের বইয়ের 2 পৃষ্ঠায় 1.2 এ কি আছে? দেশীয় সংখ্যা পঠন নীতি। আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় 1.2 এ দেশীয় সংখ্যা পঠন নীতি। আচ্ছা, দেশীয় সংখ্যা পঠন নীতি বলতে আমরা সাধারণত বুঝাই দেশীয়ভাবে গণনা করা। যেমন তোমাদেরকে বলি 120, এই যে আমরা সংখ্যাটি লিখলাম এটি হচ্ছে আমাদের দেশীয়। যেমন আমরা এটাকে সংখ্যায় লিখতে পারি
দেশীয় গঠন রীতির ছকটি লক্ষ্য করি। তো ছকটি আমরা একটু আর্ট করব। আমরা দেশীয় গঠন আগে থেকে আমরা জানি, প্রথম যে সংখ্যাটি থাকে আমাদের ডান দিক থেকে, এটা হচ্ছে এককের ঘর, তারপর দশকের ঘর, তারপর শতকের ঘর, তারপর দেখো একক, দশক, শতক, অযুত, লক্ষ। তাহলে আমাদের লক্ষের ঘর কয়টি? 2টি। লক্ষের ঘর হচ্ছে 2টি। তাহলে দেখো এখানে হচ্ছে শতক, দুঃখিত এটা হাজার। হাজারের ঘর আমাদের 2টি, একটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত। তারপরে আমাদের আছে লক্ষ। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আর শেষের যে ঘরটি থাকে, সেটা হচ্ছে আমাদের কোটির ঘর, কোটি। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হচ্ছে আমাদের কোটির ঘর। তো আমরা একটা সংখ্যা লিখি। সংখ্যাটি হলো 1, 2, 3, 7, 4, 5, 7, আর এখানে আমরা লিখলাম 98। দেখো তোমাদের উদাহরণ 1-এ একটা পৃষ্ঠা নং 3, একটা উদাহরণ দেওয়া আছে, কমা বসিয়ে কথায় লেখো। কমা দিয়ে কথায় লিখতে হবে। তো সেইটা আমরা উদাহরণটা এখানে বসাই দিলাম। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটির ঘরে। কোটির ঘরে 2টা সংখ্যা আমার বসে গেছে। যেহেতু 2টা সংখ্যা আছে শেষে, এই জন্য আমরা কোটির ঘরে 2টা সংখ্যা বসালাম। তাহলে আমরা একটু কমা দিয়ে দেখি যে কি। একক, দশক, শতক, এটা হচ্ছে হাজারের ঘর। একক, দশক, শতক, হাজার, অযুত, এটা হচ্ছে লক্ষের ঘর। তাহলে দেখো এখানে আমাদের 47,000, 75 লক্ষ। যেহেতু আমাদের দেখো হাজারের ঘর কয়টা? 2টা, লক্ষের ঘর 2টা, আর এটা হচ্ছে কোটির ঘর। তাহলে আমরা বলতে পারি 98,47,321। তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে 98,47,321। তাহলে দেখো আমাদের উদাহরণ একটাও এইটার সাথে হয়ে গেল। তোমরা আবার একটু ভালো করে দেখো, যদি বুঝে না থাকো একটু টেনে দেখবে। আমি আবার একবার বলছি, দেখো আমাদের উদাহরণ 1-এর একটি সংখ্যা দেওয়া আছে 98,75,47,321। তো এই সংখ্যাটাকে আমাদেরকে কমায় বসাতে হবে। তো দেখো আমরা শতকের ঘর 3 ঘর পর কমা, হাজারের ঘর 2 ঘর, লক্ষের ঘর 2 ঘর, বাকি যা আছে আমার কোটির ঘর। তাহলে আমরা বলতে পারি কমা দিয়ে আমরা এখন সেটাকে কি কথায় লিখবো। কিসে লিখবো? কথায়। তো কথায় কত আমাদের? দেখো 98,75,47,321। তো দেখো দেশীয় গঠন
সংখ্যা খুবই সোজা, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। তো দেখো আমরা উদাহরণ 2-এ যাই। উদাহরণ দেওয়া আছে, অঙ্কে লেখো। অঙ্কে লেখো সংখ্যাটি আমার কত আছে? 5,90,000,7। দেখো খুবই সোজা, তোমরা শুধু একটু লক্ষ্য করবে যে এখানে আমার কত আছে। সব সময় আমরা যখন অঙ্কে লিখতে যাই তখন আমাদের ডান দিক থেকে হিসাব করতে হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে হিসাব করে কমা বসাইতে হয়। তো দেখো প্রথমে আমাদের আছে কি 7, তাহলে আমরা এখানে 7 লিখলাম, 7। তারপরে দেখো এখানে আমার কত হাজার আছে? 90,000। তাহলে আমরা 90 আগে লিখলাম। দেখো 90 লেখার পর দেখো এখানে আমরা দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে আমাদের এখানে কয়টা সংখ্যা বসাইতে হবে? 2টা শূন্য বসাইতে হবে। কারণ দেখো একক, দশক, শতক, হাজার, এই আমার হলো 90,000। এখন আমার আছে কত? 5 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমার 5 লক্ষ হয়ে গেল। এখন দেখো আমার কত আছে? 7 কোটি। তাহলে আমরা 7 আগে লিখলাম। আমার কোটি করতে এখন আমাকে বুঝতে হবে যে কি বসাইতে হবে এখানে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত নাই, তাহলে নিযুত আমার হচ্ছে 0। তারপর আমার কি 7 কোটি। তাহলে আমরা লিখতে পারি 7,05,90,007। তোমরা যদি বুঝে না থাকো আমি আবার তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। দেখো অঙ্কে লেখো, আমাদের এই কথাই আছে, এটাকে আমাদের অঙ্কে লিখতে হবে। তো অঙ্ক লেখার ক্ষেত্রে আমাদের এই শেষে যে আছে সেটাকে ধরে ডান দিক থেকে আগাইতে হবে। তাহলে আমরা লিখলাম 7, তাহলে প্রথমে 7 লিখলাম, তারপরে আছে দেখো আমাদের 90,000। তাহলে আমরা 90,000 লিখে 90,000 পুরাইতে আমার কি লাগবে সেটা বসাইতে হবে। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, 90,000। তাহলে আমার এখানে দেখো একক, দশক, শতক, দশক এবং শতকের ঘরে শূন্য বসাইতে হবে। তাহলে 90,000 হয়ে গেল। এখন দরকার আমাদের কত? 5 লক্ষ। কত দরকার? 5 লক্ষ। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 5 বসাই দিলাম। তাহলে দেখো আমার শতকের পর্যন্ত 3টা ঘর ছিল, দেশীয় সংখ্যা পঠন নীতিতে আমাদের দেখো একক, দশক, শতক 3টা ঘর ছিল। তারপরে হাজার, হাজারে 2টা ঘর, লক্ষের 2টা ঘর এবং কোটির বাকিটা কি? কোটির ঘর ছিল। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমার 7,05,90,007। এভাবে আমি আরো একটু উদাহরণ তোমাদেরকে দিতে পারি। যেমন আমরা একটু আগে লিখলাম 8, 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 98 কোটি
৭৫,৪৭,৩21। যদি এই সংখ্যাটা আমরা কথায় লিখলাম তাহলে আমাদেরকে ওইভাবে লিখতে হতো। তো বন্ধু, আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করব না। দ্বিতীয় ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমি থেকে তোমাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা। আমার ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ সবাই।